আমজাদ মোল্লা ভাইয়ের যিনি ছোট দাদা ছিলেন, উনি মূলত মানে লাইফের শুরুর দিকে যখন উনি ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন তখন বেশ কিছু দুষ্টুমি করতেন, বয়সের কারণে এমনিতে চলে আসতো। কিন্তু পরবর্তীতে উনি কখনো কারো ক্ষতি করেননি এবং চেষ্টা করতেন সবসময় মানুষকে উপকার করার জন্য। অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ে বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বিভিন্ন সমস্যায় ওনার কাছে আসলে উনি চেষ্টা করতেন সেটা সমাধান করার জন্য। তো আল্লাহ যদি চাহেন তো সমাধান হতো। তো উনি অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন। আর ব্ল্যাক ম্যাজিক তো আসলে ব্ল্যাক ম্যাজিকই, এটা আপনি ভালো কাজেই লাগান আর খারাপ কাজেই লাগান, খারাপ তো খারাপই। তো যাই হোক, একদিন দিনের বেলায় উনি ঠিক করলেন উনি বহরপুর হাটে যাবেন। রাজবাড়ী জেলার যারা বাসিন্দা তারা বহরপুরের নাম তো অবশ্যই আপনারা জানবেন। তো তখন তো আর এর তো অনেক আগের ঘটনা, ভ্যান রিক্সার গাড়ি ওই পথে ওরকম কিছুই ছিল না। তো উনি যেটা করলেন পায়ে হাঁটা শুরু করলেন। সকালবেলা হাঁটতে হাঁটতে উনি বহরপুর হাটে পৌঁছলেন। পৌঁছানোর পর হাটের কাজ শেষ করে আবার বাড়িতে ফেরা শুরু করলেন। আর বেলগাছি থেকে কিন্তু বহরপুর অনেক দূর। তো উনি হাঁটতে হাঁটতেই চলে আসলেন এবং উনি চিন্তা করলেন যে হেঁটে হেঁটে যাব, রাত হলে হবে, কোনো সমস্যা নাই, তো ভয় তো পাই না। আর মজার ব্যাপার হলো উনি তো কোনো কিছুতে ভয় পেতেনই না, বরঞ্চ ভয়ই ওনাকে পেত, এমন একটা অবস্থা। আর উনি সবসময় বলতেন যে কোনো দুষ্টু জিন পরি আমার ক্ষতি করতে পারে না, মানুষ যদি আমাকে ক্ষতি করতে পারে সেটাই হতে পারে, যে মানুষই আমাকে ক্ষতি করতে পারে কিন্তু কোনো জিন পরি আমাকে কোনো ক্ষতি করতে পারে না। আর উনি বলতেন যে পৃথিবীতে সবচাইতে ভয়ানক প্রাণী হচ্ছে মানুষ, কারণ মানুষই সবচাইতে বেশি একে অন্যের ক্ষতি করে। কোনো প্রাণী বা জিন, সমস্ত পৃথিবীর প্রাণী এবং জিন জাতি মিলেও মানুষকে যত ক্ষতি করে এত ক্ষতি হয়তো তারাও করতে পারবে না। তো যাই হোক, উনি মূলত মানুষকেই ভয় পেতেন বেশি। উনি বাড়ির পথে ফিরছিলেন, রাত হয়ে গিয়েছিল কিন্তু তবে বেশ রাত হলেও তখন গ্রামে তো সন্ধ্যার পরে অনেক রাত হয়ে যায়, তখন রাত আনুমানিক 10টা 10:30 বেজে গেছে আর কি। তো বর্তমান সময় যদিও 10টা 10:30 তেমন কোনো রাত না, আমরা সেভাবেই চিন্তা করি। তো উনি একা একাই আসছিলেন, তো রাস্তা কিন্তু অন্ধকার ছিল না। আর উনি চিন্তা করেছেন আরো আগেই চলে আসবে, তো এই জন্য টর্চ লাইট নিয়েও আসেননি আর কি। তো রাস্তা অন্ধকার ছিল না, অনেক রাত হলেও জ্যোৎস্নার আলো ছিল পর্যাপ্ত, এই কারণে অনায়াসে উনি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন জ্যোৎস্নার আলোয়। তো ওনার বাসায় আসতে পায়ে হাঁটা পথ 10 মিনিট বাকি আছে, এমন একটা জায়গায়। তো উনি রাস্তার পাশে দেখলেন 3জন বৃদ্ধা মহিলা। এই 3জনই ছিল সাদা কাপড় পরা, মাথার চুলগুলো সাদা ছিল, চকমক চকমক করছিল একদম, এমন সাদা চুল দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই অন্ধকার রাতেও এবং চাঁদনি আলোতে। তো উনি খেয়াল করেন যে এদের প্রত্যেকের হাতে 3টা খালই, 3জন ছিল, প্রত্যেকের হাতে 3টা খালই। খালই নিশ্চয়ই প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পেরেছেন, বা যদি বুঝতে না পারেন আমি বলে দিচ্ছি। এটি বাঁশ দিয়ে তৈরি এক ধরনের গোল পাত্র বিশেষ, এর মধ্যে মাছ রাখে। আবার অনেকে আগে ছোটবেলায় বাজার করতে যাওয়ার সময় অনেকে এটা ইউজ করতো আর কি, খালই নিয়ে যেত। তো অনেক ছোটবেলায় আমি দেখেছিলাম, আমার বাসায় একটা ছিল, তো যদিও সেটা বেশি দিন ব্যবহার করা হয়নি। তো যাই হোক, উনি দেখছেন যে ওই 3টা বৃদ্ধা মহিলার হাতে বাঁশের খালো এবং ওরা মাঠের মধ্যে থেকে কি যেন তুলছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাতে গ্রামের মহিলারা তো সন্ধ্যার পরে কোথাও বের হয় না সাধারণত, আর এত রাতে 3জন মহিলা বের হয়ে এটা মাথার মধ্যে কি করে। তো উনি একটু দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করেন যে আসলে এরা কি করে। তো উনি দেখতে পান যে এই 3জন মহিলা তারা ওই মাঠের মধ্যে থেকে মাছ ধরছে, কিন্তু আজব ব্যাপার হলো মাঠে কোনো পানিই নেই, মাঠ একদম শুকনা। সেখান থেকে মাছ ধরছে আর ওই খালয়ের মধ্যে রাখছে।
তো তখন তো উনি বুঝতে পেরেছেন যে এরা কোনো মানুষ না, এরা তিনটাই জিন। আর শুরুতেই বলেছি উনি কিন্তু ভয় পেতেন না, ভয়ই ওনাকে দেখে মানে পালাতে এমন একটা অবস্থা। তো উনি পেছন ফিরে পালাবেন কি, উনি আরো এগিয়ে গেছেন, মানে রাস্তা থেকে নেমে ওই মাঠের মধ্যে তাদের দিকে চলে গেছেন। যখন চলে গেছেন ওর মধ্যে একজন বৃদ্ধা মহিলা, সে বলতেছে যে তুই এখানে কেন এসেছিস, আমরা কি তোর কোনো ক্ষতি করছি? তুই তোর মতো যাচ্ছিলি, আমরা আমাদের মতো কাজ করতেছি, তুই এখানে কেন আসলি? তোর জন্য কোথাও গিয়ে শান্তি পাই না। আর যেহেতু আজকে তুই নিজেই আমাদের এখানে চলে আসছিস, আজকে তোকে দেখি কি করা যায়। এই কথা যখনই বলছে তখন আমজাদ মোল্লা ভাইয়ের দাদা উনি সাথে সাথে, যেহেতু উনি অনেক কিছু জানতেন, সাথে সাথে নিজের শরীরকে বন্ধ করে নিয়েছেন। এবং শরীর বন্ধ করার পরে ওই দুষ্টু জিনেরা কি ক্ষতি করবে, উল্টো উনি ওনার দুই হাত দিয়ে দুই জিনের দুই হাত খপ করে ধরে ফেলছে। আর একটা জিন সে ও বাবা গো মা গো বলে সে দৌড় দিয়ে পালিয়ে অদৃশ্য হয়ে গেছে। এখন এই দুইটা জিনকে উনি ধরে ফেলছেন। এই দুইটা জিন এমন ছোটার চেষ্টা করতেছে, কিন্তু ওদের শরীরের অনেক শক্তি দিয়েও ওনার হাত থেকে ছুটতে পারতেছে না, কারণ তাদের শরীরের শক্তি ওই দাদার কাছে কাজে লাগছে না। কারণ উনি নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে শরীরকে বন্ধ করে নিয়েছিলেন, যার ফলে ওরা কিছুতেই ছুটতে পারতেছিল না। আর উনি যেটা করেন, ওই দুইটা বৃদ্ধা মহিলাকে টানতে টানতে, যেহেতু বাড়ি কাছেই ছিল, নিয়ে আসেন। ওরা দুইজন বলতেছে যে আমাদেরকে ছেড়ে দে, ভুল হয়ে গেছে, ছেড়ে দে, তোকে আর কিছু বলবো না। আসলে প্রিয় লিসেনার্স, ওরা তো আসলে ওই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা মানে ক্ষতি করতে আসলে যায়নি, ওরা ওদের মতো কাজ করতেছিল, উনি নেমে গেছেন আর কি ওইদিকে। যাই হোক, ওই দুইটাকে ধরে টানতে টানতে নিয়ে আসেন এবং নিয়ে এসে উনি যেটা করেন যে ওনার যেই তন্ত্রমন্ত্র এটা দিয়ে ওনার বাড়ির একটা কাঁঠাল গাছ আছে, ওই কাঁঠাল গাছের সাথে ওই দুইটাকে বেঁধে রাখেন। এদিকে ওই দুইটাকে টেনে হিসড়ে আনতে গিয়ে ওনার শরীরের অনেক এনার্জি খরচ হয়েছে। তো উনি ওনার ওয়াইফকে ডাক দেন। তো ওনার ওয়াইফ দেখে যে তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডার সময় ওনার হাজবেন্ড একদম মানে ঘেমে অস্থির। তখন বলতেছে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, এই শীতের রাত্রে এভাবে ঘামতেছো কেন? তখন বলে যে দুইটাকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখছি। বলে দুইটা মানে দুইটাকে? বলে এই যে আসার সময় এই ঘটনা। তখন উনি ওই হাতে ল্যাম্প ছিল, কুপি যেটাকে বলি, এই কুপি নিয়ে উনি আবার ওই কাঁঠাল গাছের কাছে দেখতে গেছেন যে কাঁঠাল গাছে কি হয়। তো ওনার ওয়াইফ দেখতেছে যে কাঁঠাল গাছটা বেশ ভয়ানকভাবে দুলতেছে ডানে বায়ে, এবং মনে হচ্ছে কাঁঠাল গাছটা কেউ ঝাঁকাচ্ছে এবং গাছের গোড়ায় কেউ আছে। ওখানে যাওয়ার পরে নাকি সুরে কান্না যে আমাদেরকে ছেড়ে দে, আমাদেরকে ছেড়ে দে, আর কখনো আসবো না, আর কখনো আসবো না তোদের কাছে। তো ওদের কান্নাকাটি দেখে এই আমজাদ মোল্লা ভাইয়ের দাদির মনে খুব দয়া হয়। তখন বলে যে এদেরকে ছেড়ে দাও, এই অযথা এদেরকে ধরে আনছো কেন, এরা কি তোমার ক্ষতি করতে গেছিল? তখন ওনার ওয়াইফের কথা শুনে বলে ঠিক আছে যাও, ছেড়ে দিলাম। তখন ওই দুটাকে ছেড়ে দেয়, ওরা চলে যায়। তো এইটুকু কিন্তু মানে প্রথম ঘটনা, মানে প্রথম ঘটনা বলতে প্রথম ঘটনার একটা অংশ। এর কিছুদিন পর আর একটা ঘটনা ঘটে। সেটি হলো যে ওই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা উনি বাঁশ ঝাড়ে গিয়েছিলেন বাঁশ কাটতে। তো বাঁশ, এটি মানে দিনের বেলার এটা ঘটনা যে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেছেন। তখন ওই যখন একটা বাঁশ কাটতেছেন দেখেন ওই বাঁশের আগা থেকে মানে ভয়ানক একটা অজগর সাপ, অ্যানাকোন্ডার মতো কালো একটা অজগর সাপ নেমে আসতেছে। তো দাদা তো বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশে তো এই ধরনের সাপ, বিশেষ করে পাহাড়ি অঞ্চল ছাড়া তো অজগর সাপ খুব একটা দেখা যায় না। আর তারপর গ্রাম অঞ্চলে এরকম অজগর সাপ তো কল্পনাই করা যায় না। আর বাঁশের আগা থেকে নামছে, বাঁশের আগায় অজগর সাপ থাকবে কোথায়? এটা কোনো স্বাভাবিক অজগর সাপ নয়। তো উনি যেটি করেন, সাথে সাথে আবার নিজের শরীরকে বন্ধ করে নেন এবং উনি 3টা দাগ দেন ওনার সামনে।
তো অজগর সাপ একটা দাগ পার হয়েছে, কষ্ট করে আর একটা দাগ পার হয়েছে, কিন্তু 3 নম্বর দাগের উপর যখনই উঠেছে, এই 3 নম্বর দাগের উপর উঠে অজগর সাপ আর নড়াচড়া করতে পারে না। এখন সমস্যা যেটা হলো সেটা হলো যে এই অজগর সাপ, প্রিয় লিসেনার্স, আপনারা বুঝতেই পারছেন যে এটি তো কোনো মানুষ না, এটা জিন। আর সাপের রূপ ধরে জিন এসেছে, আর কোনো মানুষ তো রূপ চেঞ্জ করতে পারে না স্বাভাবিকভাবেই, জিন যেহেতু ইচ্ছাধারী। এখন যেহেতু দিনের বেলা, সেটা তার সুরত ধরে এসেছে, এখন ওই দাগের উপর এসে সেটা তার রূপকে চেঞ্জ করতে পারতেছে না। মানুষ যদি চলে আসে এখন, তখন ও আর কখনোই নিজের রূপকে পরিবর্তন করতে পারবে না। আর গ্রামের মানুষ আসলে তো ওকে পিটিয়ে মেরে ফেলবে। সে সাপ হয়েও এমন করুণ দৃষ্টিতে আমজাদ মোল্লা ভাইয়ের দাদার দিকে তাকিয়েছিল, ওই সাপের চোখের ওই করুণ দৃষ্টি ওনার মানে মনে দয়া সৃষ্টি করে। তখন চিন্তা করেন যে ছেড়ে দেই, অযথা একে রাখলে ও জিন, ও তো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেই, কিন্তু আমি মানুষ হয়ে তো মানুষের কারো ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি আমি করব না, সে মানুষ হোক আর জিনই হোক। তো উনি কি করেন, উনি আবার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যম দিয়ে ওই সাপকে ওখান থেকে মুক্ত করে দেন। ওই সাপ কি করে, আস্তে আস্তে আবার ওই বাঁশের মাথা দিয়ে এসেছিল, আবার সে আস্তে আস্তে উপরে উঠে অদৃশ্য হয়ে যায়। ওই দিন রাত্রে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা একটা স্বপ্ন দেখে যে ওই যে 3 জন বৃদ্ধা মহিলা, ওই 3 জন বৃদ্ধ মহিলা তার স্বপ্নের মধ্যে এসেছে, এবং ওদের মধ্যে থেকে একজন বলছে যে তুই আমাদের দুইবার ছেড়ে দিয়েছিস, তুই মানুষ ভালো, তো এখন থেকে আমরা তোর আর কোনো ক্ষতি করব না বা ক্ষতি করার চেষ্টাও করব না, এবং পারতপক্ষে সামনেও আসবো না। যদি কখনো প্রয়োজন হয় আমাদেরকে ডাকবি, তাহলে আমরা যদি পারি উপকার করার চেষ্টা করব। তো এই কথা বলে স্বপ্নের মধ্যে তারা চলে যেতে যায়। তবে ওই সময় ওই স্বপ্নের মধ্যেই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা বলেন যে ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয় তো তোমাদেরকে ডাকবো। তো ওরাও খুশি হয়ে ওই স্বপ্নের মধ্যে বিদায় নেয়। পরে আমজাদ মোল্লা ভাই দাদার ঘুম ভেঙে যায়। তখন মানে উনি খুশি হন যে যাক, ওরা অন্তত মানে জিন জাতি হইলেও, দুষ্টু জিন হইলেও, অন্তত ওদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ কাজ করেছে যে না, ওদেরকে 2বার ছেড়ে দিয়েছি, আমি চাইলে তাদের ক্ষতি করতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, বা সেই সুযোগও ছিল, কিন্তু সেটা না করায় ওরা খুশি হয়েছে। যাই হোক, এর কিছুদিন পরে ওই এলাকায় এক জাদুকর আসে। তখনকার দিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন জাদুকররা জাদু দেখাতো, বিভিন্ন ধরনের ভয়ানক জাদু দেখাতো। তো ওই এলাকায় মানে ওই বেলগাছি গ্রামে একজন জাদুকর আসে। সেই জাদুকর কি করতো, তার সাথে একটা বাচ্চা ছেলে থাকতো, এটা তারই ছেলে। সে ওই ছেলের হাত পা কেটে আলাদা করে ফেলতো এবং আবার জোড়া লাগিয়ে দিত। আর এই জাদুকর কি করতো, ওই যে একটা ঢোল নিয়ে যেত, ওই ঢোল নিয়ে গিয়ে ঢোল পিটাতো। তখন গ্রামের লোকজন চলে আসতো, স্পেশালি গ্রামের যারা মহিলারা আছে তারা কি করতো, ওই ধান, চাল, ডিম এইগুলো দিত, কেউ কেউ টাকাও দিত। তাই এটাই ছিল ওই জাদুকরদের আয়ের মূল উৎস আর কি। তো ওই জাদুকর ওই গ্রামে আসে। সে জানতো যে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা, সেও ভালো তন্ত্রমন্ত্র জানে, মূলত তাকে চ্যালেঞ্জ করার জন্যই সে সেখানে আসে। সে সেখানে আসে এবং আসার পরে সে বলে যে তোমাদের সকলের সামনে আমার ছেলের মাথাকে আমি 2 ভাগ করে ফেলবো, মানে তার বডি থেকে মাথা আলাদা করে ফেলবো, এবং আবার আমি জোড়া লাগিয়ে দেব। আমি শুনেছি যে তোমাদের গ্রামে নাকি খুব ভালো একজন কবিরাজ আছে, তো দেখি আমার এই জাদুর উপর সে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা। যদি প্রভাব বিস্তার করতে পারে তাহলে আমি বলবো যে হ্যাঁ, সত্যি সে কিছু জানে। এরপর ওই জাদুকর কি করে, তার হাতে থাকা ধারালো একটা অস্ত্র দিয়ে
নিজের ছেলের মাথা এক কোপে বডি থেকে আলাদা করে ফেলে। মানে গল গল করে রক্ত বের হচ্ছিল। এলাকার মহিলারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এই সুযোগে জাদুকর মহিলাদেরকে বলতেছে যে দ্রুত আমার জন্য সবাই 1 কেজি করে চাল এবং 10 টাকা করে সবাই দিবা, না হলে কিন্তু তোমাদের বাচ্চাদেরও রাতের বেলা এরকম মাথা আলাদা হয়ে যাবে। এই কথা শুনে গ্রামের মহিলারা খুব ভয় পায়, যার যার বাড়ি থেকে চাল টাকা এগুলা নিয়ে আসতে শুরু করে। এই খবরের দিকে আমজাদ মোল্লা ভাই দাদার কাছেও পৌঁছে যায় যে এই ধরনের ঘটনা ঘটতেছে এখানে। এরপরে যে কাজটি হয় সেটি হলো যে তখন জাদুকর বলে, এই দেখো এখন সকলের সামনে আমার ছেলের মাথাকে আমি জোড়া লাগিয়ে দেব। এখন জাদুকর এই যে তন্ত্র মন্ত্র পাঠ করতেছে, ছেলের মাথা আর জোড়া লাগে না। এদিকে ছেলের শোকে জাদুকরের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, যে হাই হাই কি হলো, কি করলাম। তখন সে নিজেই কান্নাকাটি করে হাউমাউ মানে শুরু করে দেয় যে সর্বনাশ, আমার ছেলের কি হবে এখন। তখন ওখানকার লোকজন বলে যে তুমি ই করো, ওই যে আমাদের যে একজন মুরব্বী আছে তার কাছে যাও, তার কাছে গিয়ে মাপ চাও। তুমি তো তাকেই অপমান করার জন্য আসছিলে এখানে, তার হাতে পায়ে ধরে মাপ চাও, সে যদি কিছু করার চেষ্টা করতে পারে সে করবে। তো সে সেখানে যায়, যাওয়ার পরে ওনার হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন তোমার ছেলেকে তুমি ওই মাথা জোড়া লাগানোর ব্যবস্থা করো, হয়ে যাবে। সত্যি জাদুকর তখন আবার যখন তার তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ঠিক হয়ে যায় এবং ওই জাদুকর তাকে গুরু মেনে ওইখান থেকে চলে যায়। তো প্রিয় লিসেনার্স, এটা একটা বিষয় আপনাদেরকে একটু ক্লারিফাই করে দিই আমি এই জায়গাটা। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই মনে করতে পারেন এটা কিভাবে সম্ভব, এটা কি সম্ভব কখনো? তো আমি শুরুতেই বলেছি যে এই ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে এক ধরনের ইলিউশন সৃষ্টি করা হয়। অ্যাকচুয়ালি আসলে মানুষ হত্যা করাই হয়নি, এক ধরনের মানে ভ্রমের মধ্যে মানুষ থাকে। তবে হ্যাঁ, এটা সত্য যে যার উপর এটা প্রয়োগ করা হয় সে ওই সময় সেন্সলেস থাকে বা এরকম কিছু একটা অবস্থায় থাকে। আর আমরা এখন বিভিন্ন সময় জাদু দেখি যে হাত পা কেটে আলাদা করে ফেলতেছে, এগুলো টোটালি কিন্তু মানে টেকনোলজি এবং মানে কারসাজি, প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের কারসাজি। এটা মূল জাদু বলে কিছু না। কিন্তু অ্যাকচুয়ালি ওই এখন যেটা বললাম যে জাদুকর যেটা করেছিল, এটা কিন্তু সত্যি জাদু। তো যাই হোক, এরপরে যেটা হয় সেটা হলো যে এই আমজাদ মোল্লা ভাইয়ের দাদা, উনি ওনার এলাকার নাসির হুজুর নামে একজন খুব আল্লাহ আল্লাহ লোক ছিলেন। তো তার কাছে বায়াত গ্রহণ করেন এবং এই সব ধরনের জাদু, এই সমস্ত কালো জাদু সব যা জানতেন সবকিছু ছেড়ে দেন এবং একদম টোটালি উনি নিজেকে বদলে ফেলেন এবং উনি একজন ইমানদার পরহেজগার মুসলমান হয়ে যান। 2004 সালে আমজাদ মোল্লা ভাইয়ের দাদা মারা যান এবং উনি যেদিন মারা যান, ওই যে কাঁঠাল গাছের কথা বলছিলাম প্রিয় লিসেনার, যে কাঁঠাল গাছের 2টো জিনকে উনি বেঁধে রেখেছিলেন, উনি মারা যাওয়ার মানে যেদিন মারা যান ওই দিনই ওই কাঁঠাল গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং সবাই বলে যে উনি যেদিন মারা যান সেদিন ওই কাঁঠাল গাছও মারা গিয়েছিল। কাঁঠাল গাছের সাথে ওনার কি সম্পর্ক ছিল এটি নিশ্চিত না। আমজাদ মোল্লা ভাই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এটা একটা রহস্য, হয়তো বা কোনো একটা ব্যাপার ছিল, থাকতে পারে, জাদু টোনার ব্যাপারও থাকতে পারে বা এমনি অন্য বিভিন্ন ব্যাপারও থাকতে পারে, এটা আমরা নিশ্চিত নই। তো আমজাদ মোল্লা ভাই ওনার দাদার জন্য দোয়া চেয়েছেন, কারণ উনি কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিয়ে তওবা করে উনি একদম ধর্মের পথে ফিরে এসেছিলেন। বাকি জীবন মানে ধর্মকর্ম করে উনি কাটিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি মাফ করে দিক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, যেহেতু উনি ওই পথ থেকে ফিরে এসেছিলেন, তওবা করেছিলেন। সুতরাং এরপরে তো আর কোনো কথা থাকে না। আর এখন যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি রায়হানের নিজের সঙ্গে না ঘটলেও রায়হান এই ঘটনার কিছু একটা অংশ প্রত্যক্ষ করেছে এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি রায়হানের সম্পর্কে মামি হন। শুরুতে বলে দেই ঘটনাটির সময় 2022 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে, এমন একটি সময়ে, মানে খুব বেশি দিন আগের নয়। আর ঘটনাটি ঘটেছে এই শায়েস্তাবাদ এলাকারই হবিনগর গ্রামে।
রায়হানের নানারা 7 ভাই, আর এই 7 ভাই যেই জায়গাতে বসবাস করেন বিশাল একটি এরিয়া নিয়ে, ওনারা যেই জায়গাতে বসবাস করেন এই জায়গাটি ইংরেজির ছোট হাতের আই বর্ণের মতো। আমরা যদি ইংরেজির ছোট হাতের আই বর্ণ লিখতে যাই তাহলে আমরা দেখতে পাই যে একটি দাড়ির মতো চিহ্ন দিতে হচ্ছে এবং তার উপরে একটি বৃত্তাকার ছোট্ট ডট চিহ্ন দিতে হচ্ছে। তো মূলত ওই এরিয়াটা মানে যে জায়গাতে রায়হানের 7 নানারা বসবাস করেন পারিবারিকভাবে একই জায়গায়, তো ওনাদের জায়গাটা উপরে ড্রোন থেকে দেখলে বা পাখির চোখে দেখলে ঠিক ইংরেজি আই বর্ণের মতো মনে হবে, কিন্তু আমরা কিন্তু এই জায়গাটি ছোট ভাবার কোনো কারণে, এটা কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়ে। ওই গোল যেই জায়গাটা, এই জায়গাটা মূলত ওনারা সবাই থাকেন, 7 ভাই থাকেন, মানে 7 নানারা থাকেন, তার সন্তান সন্ততি সবাই মিলে থাকেন সেখানে। আর ওইখান থেকে একটি লম্বা রাস্তার মতো বের হয়ে গেছে আর কি ওই জায়গা থেকে, এই জন্য সেটা আই বর্ণের মতো দেখা যায়। তো রায়হানের যেই 7 নানা, এই 7 নানার মধ্যে 2 নানা ওই রাস্তা দিয়ে মূলত ওই বৃত্তাকার এরিয়াতে ঢোকার সময়ই সামনের দিকে 2 নানা থাকেন, আর অন্য 5 নানা ওনারা পেছন দিকে থাকেন। আর পেছন দিকে মূলত দেখা যাচ্ছে যে অনেক পুরাতন গাছ গাছালি, তারপরে ঝোপ জঙ্গল এরকম আছে। তো ঘটনাটি যেই পরিবারের সঙ্গে ঘটেছে সেটি হচ্ছে রায়হানের এক নানাটি, সেটা হচ্ছে জনি নানা। এই জনি নানার এক ছেলে রয়েছে, তার নাম হচ্ছে মানিক, আর এই মানিকের স্ত্রী হচ্ছে সোনিয়া। মূলত এই ঘটনাটি তার মামি সোনিয়ার সঙ্গে ঘটেছে। তো এখন মূল ঘটনাতে চলে যাই, যে যে সময় থেকে ঘটনাটি শুরু হয়েছিল আর কি। রায়হানের মামা মানিক উনি এক রাত্রে শোল মাছ কিনে নিয়ে আসেন। বরিশাল তো নদী এলাকা, অনেক ধরনের মাছই পাওয়া যায় সেখানে। তো শোল মাছ কিনে নিয়ে এসে ওনার স্ত্রীকে, মানে ওনার স্ত্রী সোনিয়া, তাকে রান্না করতে বলেন। তো মানিকের আবার 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে, যার মধ্যে সবচেয়ে বড় মেয়ে, তার বয়স হচ্ছে 7 থেকে 8 বছর বা সর্বোচ্চ 9 বছর এরকম একটা বয়স আর কি তার। তো এই সোনিয়া মামি সে তো রান্না করছে, রান্না শুরু করে দেয় আর কি, মোটামুটি মাছ কাটা শেষ, প্রসেস করছে সবকিছু। এখন যেহেতু উনি রান্না করছে, তো ছোট বাচ্চারা যাতে ওনাকে বিরক্ত না করে, এই জন্য রায়হানের যে মামা মানিক মামা উনি কি করছেন, ওনার অন্য যে ছোট ছোট 2 সন্তান তাদের সঙ্গে খেলাধুলা করছেন, তাদেরকে ব্যস্ত রাখছেন যাতে মাকে ডিস্টার্ব না করে। আর ওনার যে বড় মেয়ে, সেই বড় মেয়ে তার মাকে রান্নার কাজে সাহায্য করছে। মাছ রান্না শুরু হয়ে যায়, আর চুলা তো লাকড়ির চুলা, বিভিন্ন শুকনো খড়ি দিয়ে দাউ দাউ করে চুলায় আগুন ধরিয়ে দেয়। রান্নাঘরে কিন্তু আবার ইলেকট্রিসিটি আছে, মানে ওখানে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি রয়েছে। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এখন বিদ্যুৎ যেহেতু চলে গিয়েছে, স্বাভাবিকভাবেই এই সোনিয়া মামি তার যে বড় মেয়ে তাকে বলে যে ঘর থেকে একটি কুপি নিয়ে আসতে, কুপি জ্বালিয়ে এখানে নিয়ে আসতে, বা কুপিটা সাথে করে নিয়ে আসতে, এখানে তো আগুন আছেই, সেখান থেকে ধরিয়ে ফেলবে। তো তার বড় মেয়ে ঘরে চলে যায়, ঘরে গিয়ে সে ঘর থেকে ম্যাচ দিয়ে ওখান থেকে কুপিটা জ্বালায়। কুপিটা জ্বালিয়ে সে রান্নাঘরের দিকে আসছিল। রান্নাঘরে কিন্তু ওই যে চুলা কিন্তু দাও দাও করে জ্বলছিল, মানে মাছ কিন্তু রান্না হচ্ছে, আর চুলার যে আলো, এই আলোয় কিন্তু রান্নাঘরের বিভিন্ন জায়গা আলোকিত হয়ে গেছে, সেখান থেকে কিন্তু স্পষ্ট সোনিয়া মামিকে দেখা যাচ্ছিল। মানে তার মেয়ে কিন্তু দূর সরি তার মেয়ে কিন্তু দূর থেকেই তার মাকে দেখতে পাচ্ছিল। এখন সে যখন রান্নাঘরের কাছাকাছি চলে এসেছে, হঠাৎ করে ভয়ানক একটি ঝড়ো বাতাস এমন ভাবে রান্নাঘরের কাছে এসে আঘাত করে, এক ঝড়ো বাতাসে ওই মেয়ের হাত থেকে ওই কুপিটা নিচে পড়ে বন্ধ হয়ে যায়। এবং ঝড়ো বাতাসটা এমন ছিল যে ওই চুলা দাউ দাউ করে যে চুলা জ্বলছিল, এই চুলাটা একদম সেকেন্ডেরও
অল্প সময়ের মধ্যে ধপ করে নিভে যায়। মানে এত বাতাস, কিন্তু আমি বলছি এবং ওনারা, রায়হান আমাকে বলছে যে বাতাস ঠিক আছে, কিন্তু তাই বলে কি এক বাতাসে একদম দাউ দাউ করে ধরন্ত চুলা, যেখানে মোটা মোটা খড়ি জ্বলছিল, সেই চুলা একবারে নিভে যাওয়া সম্ভব একটা বাতাসে? আবার বাতাস কিন্তু যেই দিক থেকে আসছিল ওই দিকটা কিন্তু চুলার উল্টা দিকে ছিল, মানে চুলার তো একটা পাশ বেড়া ছিল, তো সেইখান থেকে বাতাস তো এসে চুলায় সরাসরি হিট করেনি, হিটটা করেছে তার মেয়ের গায়ে, যে কুপি নিয়ে আসছিল, কুপিটা ধরিয়ে। তো বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত এবং ভয়ানক। তার মেয়ের হাত থেকে কুপি পড়ে যায়, কুপি পড়ে নিভে যায়। ওদিকে চুলায় তরকারি মানে হচ্ছিল, দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মা চুলার পাশে বসা। হঠাৎ করে সে চুলার আগুন একই সাথে ধপ করে নিভে যায়। ওই সময়ে সোনিয়া মামির যে বড় মেয়ে, সে ও মাগো বলে একটা জোরে চিৎকার দেয়। এখন সে ওই সময়টাতে তার মায়ের পাশে কোনো অবয়ব দেখেছে কি দেখেনি সে আসলে নিশ্চিত করে বলতে পারে না, যে আদৌ সে দেখেছে কি দেখেনি এটা ঠিক ওইভাবে বলতে পারে না। তবে সে প্রচন্ড ভয় পায়, হয়তো সে কিছু দেখেছিল, বা চোখের বা দেখার ভুল বা দৃষ্টি ভ্রম হতে পারে। সে যখন রান্নাঘরের দিকে তাকিয়েছে, তার মায়ের দিকে তাকিয়ে ও মাগো বলে এরকম জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। তখন ওইদিকে কিন্তু ওই যে মানিক মামা বাচ্চাদের নিয়ে খেলছিল, হঠাৎ করে এই ধরনের একটা দমকা বাতাস, অথচ শীতকাল, চারদিকে গাছের পাতাও, মানে কোনো পাতা টাতাও নড়ছে না, এইভাবে দমকা বাতাস কিন্তু আসার কথা নয়। কিন্তু দমকা বাতাসটা এসেছিল রান্নাঘরের পেছন দিক থেকে। যাই হোক, বিষয়টি খুবই অদ্ভুত লাগে। মানিক মামা দৌড়ে চলে আসে, তো আবার চুলা জ্বালানো হয়, মানে সবকিছু আবার স্বাভাবিক করে ফেলে। তো ওই রাত্রে ঘটে আরো একটি ঘটনা। সবার খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে গেছে। এর মধ্যে এই সোনিয়া মামি, ওনার কি হয় যে উনি চিন্তা করেন যে আরে ঘরে তো পানি নেই, খাওয়ার পানি নেই, রাতের বেলা তো পানি আনতে ভুলে গেছে, যদি বাচ্চা কাচ্চা ওঠে পানি খেতে চায় তখন কি করবো। আর ওনারও পানি পিপাসা লেগেছিল, তো উনি চিন্তা করেন যে সবাই তো ঘুমিয়ে আছে শীতের সময়, এখন কাউকে না ডাকি, আমি গিয়ে কলপার থেকে একটু পানি নিয়ে আসি, নিজেও খাবো এবং রাত্রিবেলা যদি কেউ খেতে চায়, বাচ্চা কাচ্চা বা ওনার হাজবেন্ড মানে মানিক মামা, তাহলে তাকে খাওয়াবেন। তো ওই চিন্তা করে উনি ঘর থেকে বের হয়েছেন। এমনিতে যদি ঘরের বাইরে ওয়াশরুম রয়েছে, যদি কখনো রাত্রেবেলা যাওয়ার দরকার হয় উনি ডাকেন, কাউকে না কাউকে ডাকেন, কিন্তু এখন চিন্তা করলেন যে থাক, এখন আর রাত্রেবেলা ডাকবো না, যেহেতু ওয়াশরুমে যাচ্ছি না, কলপারে যাব। তো এই চাপ কলের কাছে যাওয়ার জন্য উনি ঘর থেকে বের হয়েছেন এবং উনি ওই কল চাপছিলেন, যে পানি ভরছিলেন। কলটা ছিল কিন্তু ওই রান্নাঘরের কাছাকাছি আর কি, কারণ রান্না করার সময় তো পানি নিয়ে মানে আসতে হয় রান্নাঘরে, রান্নার কাজে সহযোগিতার জন্য। তো এর মধ্যে কি হয়, এখন মানে এই সেম ঘটনাটা, যেমন চুলায় যখন রান্না করছে তখন যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, ঠিক তখনও ওই কলপারের কাছে কিন্তু লাইট আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যখন চলে গেছে, ওনার মানে শরীর এক ধরনের শিহরণ জাগে, মানে এক ধরনের ভয়ের এক ধরনের শিহরণ জেগে ওঠে হঠাৎ করে। তো উনি কিন্তু মানে কিছুটা ভয় পেলে উনি ওনার মতো করে পানি ভরে যখনই ওনার ঘরে ঢোকার জন্য মানে কলপাট থেকে বডিটাকে ঘরের দিকে মুখ করে ঘুরিয়েছেন, তখনই দেখেন সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে ওই অবয়বটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং এটাও দেখা যাচ্ছিল ওই অবয়বের মুখটা কিন্তু স্বাভাবিক মানুষের মতো নয়। মানুষের মুখে যদি মাংস না থাকে, চামড়া না থাকে, কেমন দেখা যায়? কঙ্কাল
বা মাথার খুলি বা মাথার যে মাথাটা অবস্থা, যেটা আমরা মানে মৃত ব্যক্তির বা কঙ্কালের অবস্থা দেখি, ঠিক তেমন মনে হচ্ছিল। এবং রায়হান আমাকে এটাও বলেছে যে আমরা যে ঘোস্ট রাইডার, বিখ্যাত একটা হলিউডের সিনেমা, যেখানে দেখা যায় যে হঠাৎ করে ওই যে নায়ক, তার মাথাটা কঙ্কালের মতো হয়ে গেছে এবং শরীরে আগুন জ্বলে ওঠে ধপ করে। তো রায়হানের মামি দেখছিল হঠাৎ করে ওই অবয়বটার শরীরে আগুন জ্বলে উঠেছে। উনি তো আর এরকম ঘোস্ট রাইডার মুভি টুভি দেখেনি কখনো, জাস্ট আমরা যাতে সহজে বুঝতে পারি এই জন্য রায়হান আমাকে বলেছে যে ঠিক এমনটা হুবহু ওরকম না, হয়তো বা ওইরকম আর কি। তো যার সঙ্গে ঘটে সে তো আসলে অত ভালো করে ওই সময় খেয়াল করতে পারে না বা ওরকম সেন্স কাজ করে না। তো যাই হোক, অনেকটা ওইরকম যে হঠাৎ করে ওই অবয়বের শরীরে মনে হচ্ছে আগুন জ্বলে উঠেছে, চারদিক আলোকিত হয়ে গেছে। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনার চিৎকারে ঘরের ভেতর থেকে উনি দুইটা চিৎকার দিয়েছেন। প্রথমে একবার চিৎকার দিয়েছেন, পরের বার আরেকবার চিৎকার দিয়েছেন। প্রথম চিৎকারটা ওনার হাজবেন্ড শুনতে পায়নি, কারণ তখন তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় চিৎকারটা শুনতে পেয়েছে। দ্বিতীয় চিৎকারটা শুনে উনি বলে যে কি ব্যাপার, চিৎকার হলো কোথায়? উনি দেখেন ওনার স্ত্রী পাশে নেই। তখন আবার ঘরের দরজা খোলা, তখন উনি ঘর থেকে বাইরে বের হন। ঘর থেকে বাইরে বের হন, তখন কিন্তু ইলেকট্রিসিটি নাই ওই সময়। বাইরে বের হওয়ার পরে উনি দূরে দেখেন চাঁদের আলোতে ওনার স্ত্রী উঠোনে পড়ে আছেন, মানে বারান্দার কাছাকাছি চলে এসেছিলেন। যখন দৌড় দিয়েছিলেন ভয়ে, ওই বারান্দার কাছাকাছি চলে এসেছিলেন, তখন মানে ওইটা দেখে ওনার স্ত্রীকে উদ্ধার করার জন্য উনি নিজে একটা দৌড় দিয়েছেন। ওই দৌড় দিয়ে উনি নিজেও পড়ে যান, পড়ে গিয়ে উনি আবার ব্যথা পান। যাই হোক, পরে উনি ওনার স্ত্রীকে আবার তুলে নিয়ে ঘরে নিয়ে আসেন। ঘরে নিয়ে আসার পরে তাকে আবার জ্ঞান ফিরান। উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন, জ্ঞান ফিরান। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তিনি বিষয়টা বলেন। তো যাই হোক, তখন বাড়ির অন্য সদস্যরা বলে যে হয়তোবা ভুল টুল দেখেছে বা এরকম কিছু, এইগুলা বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু আসলে তো উনি জানেন যে উনি কি দেখেছেন, তাই না? তো এই ঘটনার পরে আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো যে এটাই হলো বেশ মারাত্মক একটি ঘটনা। রাত তখন প্রায় মধ্যরাত, রাত 2টো কি 2:30 বাজে। এমন একটা সময় হঠাৎ করে এই মানিক মামা তার ছোট মেয়ের কান্নাকাটিতে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম ভেঙে দেখেন যে তার ছোট মেয়ে বিছানা থেকে নিচে ফ্লোরে পড়ে আছে এবং মনে হচ্ছে তার শরীরে আঘাত লেগেছে, কান্নাকাটি করছে। তখন উনি উঠে বলে, কি ব্যাপার মা, কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? এই কথা বলতে বলতে উনি পাশ থেকে গড় 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 শব্দ শোনা যাচ্ছে। পাশে তাকিয়ে দেখে যে ওনার স্ত্রী সোনিয়া, সে আরেকটি বাচ্চাকে কোলে নিয়ে তার গলা চেপে ধরে রেখেছে এবং 5 জন মানুষ একসাথে কথা বললে, একসাথে কথা যদি বলে তাহলে কেমন শোনা যায় এমন কণ্ঠে বলছে, তোরেও খাবো, তোর ছেলেপেলেগুলোকেও খাবো, বাঁচতে চাইলে দ্রুত এগুলোর আমার সামনে থেকে সরা। এই দৃশ্য দেখার পর মানিক মামা প্রচন্ড ভয় পায়। উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ওদিকে ওনার চিৎকার চেঁচামেচিতে আশেপাশে ওনার যে শরিক আত্মীয় স্বজনরা আছে তারা চলে আসে। কি হয়েছে? তখন সবাই এসে দেখে যে এই সোনিয়া মামি, ওর চুল এলোমেলো, ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে এবং সে বাচ্চাদেরকে আঘাত করার চেষ্টা করছে। সবাই এসে দ্রুত বাচ্চাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এখন মানিক মামা এত রাতের বেলা কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। ওনার স্ত্রীর এমন আচরণ এবং এমন কণ্ঠস্বরে উনি খুবই ভীত হন। উনি যে কাজটি করেন সেটা হলো দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দেন। যেই না লক করেছেন, ভিতর থেকে ধুমধাম শব্দ, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেলছে, তছনছ করে ফেলছে সবকিছু। আর চিৎকার করে বলছে, দরজা খোল, দরজা খোল, এভাবে আমাকে আটকে রাখতে পারবি? তো
এইভাবে কিন্তু চলতে থাকে। এদিকে মানিক মামা ঘটনার আকস্মিকতায় কি করবে না করবে কিছুই বুঝে পাচ্ছে। এদিকে ওনার 3টা বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করতেছে যে মায়ের কি হলো। এদিকে ওনার যে আত্মীয় স্বজন তারা চলে এসেছে, উঠানে লোক ভরে গেছে, কারণ ওনার আত্মীয় স্বজন তো একই জায়গায় থাকে। যখন ফজরের আজান দেয় তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তখন ঘরের ভেতর থেকে ওই সোনিয়া মামি দরজা ধাক্কাতে থাকে। তখন বলে যে কি হলো, তোমরা আমাকে দরজা আটকে রেখেছো কেন, বাইরে থেকে খোলো, ফজরের আজান দিয়েছে তো, নামাজ পড়বো। এখানে একটি বিষয় বলে রাখি, সোনিয়া মামি কিন্তু নামাজ কালামি একজন পরহেজগার মহিলা, এবং উনি পারতপক্ষে খুব ইমার্জেন্সি ছাড়া বাহিরের মানুষদের সাথে বা সামনে খুব একটা যান না। তো তখন উনি বলেন যে নামাজ পড়বো। তখন দরজা খুলে দেয় ভয়ে ভয়ে, মানিক মামা দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে দেখে যে না, সবকিছু স্বাভাবিক, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। মানে একটু আগে যে কি হয়েছে সেটা সোনিয়া মামি কিছুতেই মনে করতে পারে না যে অ্যাকচুয়ালি আসলে তার সাথে কি হয়েছে। তো যাই হোক, আত্মীয় স্বজনরা পরামর্শ দেয় যে তোমার বউর কোনো সমস্যা হয়েছে, দ্রুত কোনো কবিরাজ দেখাও, ডাক্তারে কাজ হবে না। এখন কবিরাজ তো হুট করে পাওয়া যায় না, আসলে একটু সময়ও লাগে। খুঁজছিল তারা মনে মনে, পরদিন থেকে খোঁজা শুরু করে যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা, মানে কবিরাজ দেখানোর আগে আরেকটি ঘটনা ঘটে। ওই জনি নানার বাড়িতে আর কি, মানে এই মানিক মামার মানে বাড়িতে কিছু আত্মীয় স্বজনরা আসে। আত্মীয় স্বজনরা আসার পর জনি নানার ছেলে যেহেতু মানিক মামা, তো জনি নানাও কিন্তু ওই নিজের ছেলে পেলে, বেটার বউ, নাতি নাতনি নিয়ে আর কি থাকেন আর কি, সবাই একসাথে। তো কিছু আত্মীয় স্বজনরা আসে। আত্মীয় স্বজন আসার পরে ওই যে ওই আত্মীয়র মধ্যে এই যে রায়হানও এসেছিল তখন বেড়াতে আসে। মোটামুটি চলছিল ভালোই বেড়ানো। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। এটা ঘটে দিনের বেলা ঘটনাটা ঘটে সেটা হলো যে দুপুরবেলা মানিক মামা খাবার খাচ্ছিল, তার সন্তানাদি নিয়ে খাবার খাচ্ছিল। তো মাছের যে বাটি, এই বাটিটা থেকে মাছ যখন মানিক মামার প্লেটে উঠিয়ে দেবে, হঠাৎ করে এই বাটিটা হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। মানে বাইরে ওনাদের জানালার ওই পাশটাতে একটা জঙ্গলের মতো আছে আর কি, ওই দিকে তাকায়। মানিক মামা খেয়াল করেছে যে তার স্ত্রী সোনিয়া ওইদিকে তাকিয়েছেন, কিন্তু উনি খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে খেয়াল করে ওনার স্ত্রী নেই। কি ব্যাপার, কই গেল? মাত্র না এখানে ছিল। ওদিকে কিন্তু ওনার সাথে ওনার বাচ্চারাও খাওয়া দাওয়া করতেছিল। তারা বলে যে আসলেই তো কই গেল, এত দ্রুত মুহূর্তের মধ্যে সে কোথায় গেল। বিষয়টা সন্দেহ লাগে। তখন মানিক মামা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বাইরে চলে আসে। বাইরে খুঁজতে থেকে কোথায় গেল। তখন উনি রান্নাঘরের পেছন দিকটাতে একটু উকি দেন। উনি দিয়ে দেখেন যে ওই রান্নাঘরের ওই সাইডটাতে জঙ্গল রয়েছে। তার স্ত্রী সোনিয়া হন হন করে ওইদিকে হেঁটে যাচ্ছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। উনি বুঝতে পারেন যে সোনিয়া এইভাবে হেঁটে যাচ্ছে, এটা তো কোনো স্বাভাবিক মানুষের হাঁটা না, এত দ্রুত গতিতেও তো হাঁটে না। উনি দেন পেছনে দৌড়। উনি দৌড়াচ্ছেন ওনার পেছনে, ওনার স্ত্রীর পিছনে। ওইখানে যে ঘন জঙ্গল আছে, ওই ঘন জঙ্গলের খুব কাছে চলে এসেছে, এবং যখনই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে যাবে এমন সময় উনি ওনার স্ত্রীর গায়ে গিয়ে টাচ করেন পেছন থেকে, মানে হাত টেনে ধরেন। যখনই হাত ধরেছে সাথে সাথে ওই সোনিয়া মামি অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই জায়গাটাতেই, মানে তার কোনো সেন্স নাই আর। তখন আবার তাকে ধরে নিয়ে আসা হয়। উনি আসলে কিছুই বলতে পারেন না যে কি হয়েছিল। উনি ওই দিকে তাকিয়ে কাকে দেখেছেন উনি বলতে পারেন না। উনি তো বলেন যে আমি তো তরকারি বাড়ছিলাম, তারপরে কি হয়েছে উনি জানে না। যাই হোক, ওই রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সেটি হলো যে সবাই তো আত্মীয় স্বজনরা আসছে, ওই যে রায়হানরাও আসছে। ওই মানে রাতে ওই রায়হান বলে যে ওই তার মামাকে, মানে মানিক মামাকে বলে যে মামা আজকে তেলাপিয়া মাছ খাবো। তো রায়হানের সাথে কিন্তু তার আর একজন আত্মীয় এসেছে, তিনি আবার একটু বয়স্ক লোক, তিনি আবার মাছ ধরতে খুব পছন্দ করেন।
এখন রায়হান মানিক মামাকে বলছেন, মামা তেলাপিয়া মাছ খাবো, তেলাপিয়া মাছ আনো। তার মামিকে বলে যে ভালো করে তেলাপিয়া মাছ রান্না করো। তো ভালো কথা, মামা তেলাপিয়া মাছ নিয়ে আসে। এদিকে সন্ধ্যার পরে সবাই গল্প গুজব করছে, বেশ ভালোই কথাবার্তা হচ্ছে, যে যেহেতু আত্মীয় স্বজন এসেছে, অনেক হাসি তামাশা চলছে। এখন এই যে জনি রানা, যে মানে সোনিয়া মামির শ্বশুর, তো সোনিয়া মামির শ্বশুর জনি নানা, উনি আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। তো সোনিয়া মামি জানে যে তার শ্বশুরের জন্য একটু ভাজা মাছ রেখে দিতে হয়, উনি ভাজা মাছ খেতে খুব পছন্দ করে। এখন ওই জনি নানা ঘরের মধ্যে ছিল, আর উনি বুঝতে পারছিলেন যে তার বেটার বউ সোনিয়া উনি রান্নাঘরে রান্না করছে। উনি চিন্তা করেছেন যে হয়তোবা মাছ, মানে ভাজা মাছ, যেহেতু এখনই তরকারি রান্না করবে, মাছ একটু ভেজে তাকে দিয়ে যাবে। তো উনি ওই অপেক্ষায় আছেন আর কি, কারণ এটা সবসময় সেটা দেন সোনিয়া মামি। টুকটাক শব্দ হচ্ছে রান্নাঘরে, রান্নার শব্দ, টুংটাং শব্দ হাঁড়ি পাতিলের। হঠাৎ করে মনে হলো যে বেশ খানিকক্ষণ কোনো শব্দ হয় না, আর মাছ পোড়া পোড়া গন্ধ আসে নাকি। কি ব্যাপার, কি হলো? তখন ওই জনি নানা দরজা দিয়ে একটু বের হন, যে কি হয়েছে, রান্নাঘরে কোনো শব্দ পাই না। বের হয়ে গিয়ে দেখেন যে রান্নাঘরে ওই কড়াইতে মাছ, ঠিকই ওই সোনিয়া মামি তার শ্বশুরের জন্য ভাত ছিল, কিন্তু সেটা মানে মানে এটা বার্ন হয়ে গেছে, একদম পুড়ে গেছে, এবং নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেখানে তার বেটার বউ মানে সোনিয়া মামি নেই। তখন জনি নানা চিৎকার দিয়ে ওঠে, মানিক, সোনিয়া কই? সোনিয়া তো নাই, এখানেই তো ছিল, রান্নাঘর থেকে কই গেল? মাছ তো পুড়ে যাচ্ছে, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। তখন সবাই দৌড়ে আসে, যে কি হয়েছে, কই গেল? ওই সময় রায়হানও ছিল। তখন তারা সবাই মিলে তাকে খুঁজতে থাকে। ওই যে রায়হানের যে আত্মীয়, তিনি বলেন যে যেহেতু রান্নাঘরের এখান থেকে তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই রান্নাঘরের পেছন সাইডে, এই সাইডে তাকে পাওয়া যাবে। রান্নাঘরের থেকে একটু সাইডে একটা ডোবার মতো ছিল, সেখানে মাছ চাষ করা হতো আর কি। ওখানে মাগুর মাছ, বিভিন্ন ধরনের মাছ, এগুলো চাষ করা হতো। তো ওনারা কি করেন, ওই সময় কিন্তু অন্ধকার, মানে সবাই দৌড়ে বের হয়ে গেছে, কার হাতে মোবাইল আছে কি টর্চ আছে এগুলো নিয়ে আসলে অতটা খেয়াল নেই, সবাই দৌড়ে বের হয়ে গেছে। রায়হানের হাতে কিন্তু আবার মোবাইল, সেও দৌড়াচ্ছে, মানে যে যেদিকে পারছে তাকে খোঁজার চেষ্টা করছে। যখন রায়হান ওই পুকুরের কাছে গেছে, তখন ওই মানে দুইজন ব্যক্তি তার মামিকে আবিষ্কার করে, রায়হান এবং তার সাথে আরেকজন যে আত্মীয় আছে সে। তারা দেখে যে পুকুরের চারদিকে যে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, মানে পাতলা ওই এক ধরনের সুতার নেট আছে না, একদম পাতলা কাপড়ের মতো, এগুলো চারদিকে ঘিরে রাখা হয়েছে, তো যে মাছ কখনো বের হয়ে যেতে না পারে, যদি বৃষ্টির কারণে পানি বেড়ে যায়, এই জন্য সময় পুকুরের চারদিকে ঘেরা দিয়ে রাখি। ওই ঘেরাগুলো যখন দেওয়া হয়েছে, ওই নেটগুলো যাতে মানে দাঁড়ানো অবস্থায় থাকে, এই জন্য কিন্তু চিকন চিকন বাঁশ গেড়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে জিআই তার দিয়ে ওই নেটটা বেঁধে দেওয়া হয়েছে আর কি। তো রায়হান এবং তার ওই আত্মীয় তারা দেখে যে সোনিয়া মামি এক পায়ের উপরে, একটা চিকন বাঁশের উপরে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। এটা অসম্ভব একটা জিনিস, শুধু কোনো পাখি ছাড়া ওইখানে মুরগিও যদি দাঁড়ায় তাহলে ওই বাঁশ নড়বড় হয়ে যাবে, এমন একটা অবস্থা। সেখানে সোনিয়া মামি এক পায়ে ওই বাঁশের কঞ্চির উপর দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্য যখন তারা দেখেছে, তখন সবাই মানে তারা চিৎকার দিয়ে এসেছে, অন্য লোকও চলে আসতেছে ওইখানে। তো যখন ওনারা কাছে গেছে, মানে রায়হানা যখন কাছে গেছে, সাথে সাথে সোনিয়া মামি ওইখান থেকে ঠাস করে মাটির উপর পড়ে যায়, মাটির উপর পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রিয় লিসেনার্স, একটা মানুষ কি কখনো এত মানে নড়বড়ে একটা জিনিসের উপর দাঁড়াতে পারে, যে নড়বড়ে জিনিসের ছোট একটা 2 বছর বয়সী বাচ্চা ধাক্কা দিলেই পড়ে যেতে পারে? নিশ্চয়ই না। তাহলে এই মানুষটার স্বাভাবিক যে ওজন, সেই ওজনটার কি হলো? সে কি আসলে শূন্যে ভাসছিল? মনে হচ্ছিল তাকে দেখে শূন্যে ভাসছে, কিন্তু রায়হানরা দেখে যে তার পা ওই লাঠিটার উপরে আছে আর কি।
কিন্তু এক পা। যাই হোক, তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরের দিন অবস্থা যেহেতু খারাপ হয়ে গেছিল, তো তার বাসার থেকে একটু দূরে একজন ভালো কবিরাজের কাছে তারা নিয়ে যান। তো কবিরাজের আন্ডারে তার ট্রিটমেন্ট হতে থাকে। পরবর্তীতে রায়হান জানতে পারে যে ওই ট্রিটমেন্টের মাধ্যমে তার মামি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং তার মামি এখন ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা, যেমন হঠাৎ করে দমকা বাতাসে চুলা নিভে যাওয়া, তারপরে হঠাৎ করে বাহিরে তাকানো, আনমনে তাকানো, তারপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে সে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, সে যদি জঙ্গলের ভিতরে ঢুকে যেত একবার, কি হতো? ভাগ্যিস দিনের বেলা ছিল, সেটা দেখে ফেলেছে। কিন্তু আল্লাহ না করে যদি রাতের বেলা হতো, কারণ রাতের বেলাও কিন্তু সে একবার ভয় পেয়েছিল, ওই যে গোস্ট রাইডার মুভির মতো ওই রকম একটা দৃশ্য সে দেখেছিল। যাই হোক, তিনি এখন সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা চাইবো না এই ধরনের ঘটনা তার সঙ্গে ঘটুক, তবে এই ধরনের ঘটনা যেন আমাদের সাথে না ঘটে সেই জন্য আমাদেরকেও সচেষ্ট থাকতে হবে। দুষ্টু জিনেরা তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেই, কিন্তু আমাদের যেই কাজটি করণীয় সেটি হচ্ছে অবশ্যই ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেয়া, সূরা ফালাক নাস 3 বার করে পড়ে শরীরে ফু দেয়া। তো এইভাবে যদি আমরা এগুলো পড়ে ঘুমাই, ইনশাআল্লাহ তাআলা আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে অনেকাংশেই রক্ষা পাবো।